একদম সরাসরি মূল বিষয়ে চলে যাওয়া যাক। ৬০-এর দশক থেকে আজ পর্যন্ত সারা বিশ্বে গড়ে ওঠা বড় বড় বৈশ্বিক আন্দোলন বা ইনসার্জেন্সিগুলো কেন বারবার ঠিক কাঠামোগত জায়গায় এসে মুখ থুবড়ে পড়ে। এই সোর্স মেটেরিয়াল বা উৎসগুলোর ভিত্তিতে আজ আমরা একেবারে নির্মোহভাবে এই ব্যর্থতার পেছনের কারণগুলোর ব্যবচ্ছেদ করব। তবে গভীরে যাওয়ার আগে একটা দারুণ রূপকের অর্থ পরিষ্কার করে নেওয়া দরকার। তা না হলে পুরো আলোচনাটাই অসম্পূর্ণ থেকে যাবে। মূল টেক্সটে খুব কৌশলে একটা সাংকেতিক শব্দ বা কোড ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, আর সেটা হলো ব্যবসা। তো এই নির্দিষ্ট কাঠামোর ভেতরে ব্যবসা বলতে কিন্তু আক্ষরিক কোনো কেনাবেচাকে বোঝানো হচ্ছে না, বরং এটি দিয়ে যে কোনো রাজনৈতিক আন্দোলন বা বৈশ্বিক বিদ্রোহকে বোঝানো হয়েছে। সামনের আলোচনাটুকু ঠিকভাবে ধরতে এই কোড ওয়ার্ডটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলুন গভীরে যাওয়া যাক। পুরো বিশ্লেষণটি মূলত ৪টি সুনির্দিষ্ট ধাপে ভাগ করা হয়েছে। ১. ৩টি মূল দুর্বলতা। ২. সাধারণ জনগণ থেকে বিচ্ছিন্নতা। ৩. অভ্যন্তরীণ আদর্শিক সংঘাত। এবং ৪. অগ্রাধিকার পরীক্ষায় ব্যর্থতা। শুরু করছি প্রথম পর্ব দিয়ে। ৩টি মূল দুর্বলতা, গত ৬ দশকের বৈশ্বিক প্রেক্ষাপট। তো ৬০-এর দশক থেকে সারা বিশ্বে গড়ে ওঠা এই দলগুলোর মোটা দাগে ৩টি বড় দুর্বলতা চিহ্নিত করা হয়েছে এই সোর্সে। প্রথমটা হলো চিন্তাগত বা পদ্ধতিগত দুর্বলতা, যাকে ফিকরি মানহাজ বলা হয়। দ্বিতীয়ত সাংগঠনিক ও কাঠামোগত দুর্বলতা। আর তৃতীয়টি হল ভূ-রাজনৈতিক পরিস্থিতি বা যাকে বলা যায় ব্যবসার ভূমির দুর্বলতা। তবে আজকের এই বিশ্লেষণে আমাদের ফোকাসটা থাকবে পুরোপুরি প্রথম পয়েন্টটির ওপর, মানে তাদের চিন্তাগত ও পদ্ধতিগত জায়গাগুলো ঠিক কোথায় দুর্বল। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, সাধারণ জনগণ থেকে বিচ্ছিন্নতা এবং যোগাযোগের চরম ব্যর্থতা। আর এই জায়গাটাই চমৎকারভাবে ফুটিয়ে তোলে যে ঠিক কিভাবে একটা বিশাল সামাজিক শূন্যতা তৈরি হয়। একদিকে দেখা যায় এই দলগুলো তাদের বার্তাকে অত্যন্ত দুর্বোধ্য কিছু তাত্ত্বিক পরিভাষার ঘেরাটোপে আটকে ফেলে, যেমন ধরুন হাকিমিয়া কিংবা ওয়ালা বারার মতো শব্দ। অথচ অন্যদিকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের আসল সমস্যা বা নারীর স্পন্দন কিন্তু একেবারেই ভিন্ন। সত্যি বলতে এই ভারী পরিভাষাগুলো সাধারণ মানুষকে কখনোই সেভাবে স্পর্শ করতে পারে না। তাহলে এর চূড়ান্ত পরিণতিটা কি দাঁড়ায়? সোর্স ম্যাটেরিয়াল খুব স্পষ্ট করে দেখাচ্ছে যে এরা জনগণের কণ্ঠে নিজেদের কথা বলতে চরমভাবে ব্যর্থ হয়। মানে সাধারণ মানুষের পালস বুঝে কথা বলা তো দূরের কথা, উল্টো তারা নতুন করে এমন কোনো প্রাসঙ্গিক ইস্যুও তৈরি করতে পারে না যা জনমনের সামান্যতম আলোড়ন তুলতে সক্ষম। সোজা কথায় সমাজ থেকে পুরোপুরি একটা বিচ্ছিন্ন অবস্থা তৈরি হয়ে যায়। এবার আমরা দেখব তৃতীয় পর্ব, অভ্যন্তরীণ আদর্শিক সংঘাত এবং বিশুদ্ধতার অন্তহীন ঘূর্ণিপাক। দেখা যায় যে এই সংগঠনগুলো প্রায়শই সালাফি আকিদা বা অন্যান্য মাযহাবের ইস্যুতে ভিন্ন মতাবলম্বীদের সাথে একদম অনর্থক কিছু পার্শ্বীয় যুদ্ধে বা সাইড ব্যাটলে জড়িয়ে পড়ে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, একবার এই তাত্ত্বিক লুপে বা ঘোরপ্যাচে ঢুকে পড়লে তারা আর কিছুতেই সেখান থেকে বের হতে পারে না, আর এটাই তাদের মূল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয়। শুধু তাই নয়, এর ফলে আলেম, নেতা থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে এক ধরনের ধ্বংসাত্মক সংঘাত তৈরি হয়, যা কাঠামোগত বিকাশকে একেবারেই থমকে দেয়। এখন এই আত্মঘাতী চেইন রিয়াকশনের সবচেয়ে কৌতূহলোদ্দীপক দিকটি হল এর নিখুঁত ৫টি ধাপ। কিভাবে অন্যকে কাফের আখ্যা দেওয়ার চিন্তাধারা বা তাকফিরি মতবাদ একটা সংগঠনকে ধ্বংস করে দেয়, সেটা এখানে একেবারে স্পষ্ট। প্রথম ধাপে শুরু হয় সাধারণ মানুষ বা আলেমদের সাথে ক্ষতিকর সংঘাত বা এনকাউন্টার। এরপর দ্বিতীয় ধাপে যথাযথ জ্ঞানের অভাবের কারণে জন্ম নেয় তীব্র বিদ্বেষ। তৃতীয় ধাপে গিয়ে এই বিদ্বেষ থেকে তাকফিরি চিন্তা ধীরে ধীরে শক্তিশালী হয়, যা চতুর্থ ধাপে গিয়ে খোদ সংগঠনের ভেতরেই প্রবল প্রভাব বিস্তার করে ফেলে। আর একেবারে চূড়ান্ত বা পঞ্চম ধাপে গিয়ে পুরো সংগঠনটাই ভেতর থেকে ধসে পড়ে। চলে এলাম চতুর্থ এবং শেষ পর্বে, অগ্রাধিকার পরীক্ষায় ব্যর্থতা, বাস্তবতা বনাম আদর্শ। সরাসরি সোর্স থেকে নেওয়া এই উদ্ধৃতিটি ভীষণ গভীর একটা অর্থ বহন করে। বলা হচ্ছে তারা শরীর, রাজনীতি, বাস্তবতার বুঝ, অগ্রাধিকারের বুঝ বা ফিক্কা অফ প্রায়োরিটি এগুলোর মধ্যে সমন্বয় করতে ব্যর্থ হয়েছে। ব্যাপারটা একটু খুলে বলি। যে কোনো বড় রাজনৈতিক বা কৌশলগত পদক্ষেপ নেওয়ার আগে বুঝতে হয় ঠিক কোন কাজটা আগে করতে হবে আর কোনটা পরে। এই অগ্রাধিকারের জ্ঞানটুকু না থাকার কারণেই তাদের চূড়ান্ত লক্ষ্য আর মাটির বাস্তবতার কৌশলের মধ্যে কোনো মেলবন্ধন থাকে না। তো পুরো বিষয়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। এটা মূলত একটা পদ্ধতিগত বা সিস্টেমিক অক্ষমতা। এখন প্রশ্ন আসতে পারে, এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ হলো, যখন কোনো আদর্শিক অনমনীয়তা বা কট্টরতা বাস্তবতাকে ছাপিয়ে অনেক দূর এগিয়ে যায়, তখন সেই কাঠামোর পতন হওয়াটা একেবারে অনিবার্য। মাটির বাস্তবতার সাথে যদি রাজনৈতিক পদক্ষেপের কোনো সমন্বয় না থাকে, তবে বাস্তবে কোনো আন্দোলনই দীর্ঘমেয়াদে টিকে থাকার সক্ষমতা রাখে না।
বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে সোর্স মেটেরিয়াল থেকে উঠে আসা একটা অত্যন্ত অমোঘ প্রশ্ন দিয়ে শেষ করা যাক। যদি কোনো ভূ-রাজনৈতিক আন্দোলন সাধারণ মানুষের নারীর স্পন্দন বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয় আর ক্রমাগত নিজেদের অভ্যন্তরীণ আদর্শিক যুদ্ধের ফাঁদেই আটকে থাকে, তবে কি বাস্তবেই তাদের পক্ষে টিকে থাকা সম্ভব? এই প্রশ্নটি আধুনিক সময়ের যে কোনো ইনসার্জেন্সি বা আন্দোলনের অন্তর্নিহিত জীবনচক্র নিয়ে আমাদের সবাইকে নতুন করে ভাবার সুযোগ করে দেয়।